আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। কোরিয়াতে বর্তমানে আপনার যেই স্টুডেন্ট আসতেছে, অনেক বর্তমানে প্রচুর বাংলাদেশি স্টুডেন্ট হয়ে গেছে কোরিয়াতে। এবং স্টুডেন্টের এত পরিমাণ আসতেছে যে আপনার প্রত্যেকটা সিটিতে, প্রত্যেকটা শহরে মোটামুটি বাংলাদেশি প্রচুর স্টুডেন্ট। বিশেষ করে আপনার কয়েকটা সিটির কথা না বললেই নাই। তার মধ্যে হচ্ছে আপনার বুসানের গিমহে, বা বুসানের যে আপনার বুসান শহরে, তারপর হচ্ছে আপনার সোউলের হচ্ছে আপনার স্পেশালি সেজং ইউনিভার্সিটি এরিয়াতে, এবং হচ্ছে আপনার হানসাং ইউনিভার্সিটি এরিয়াতে প্রচুর বাংলাদেশি। এই ইউনিভার্সিটিগুলোতে বর্তমানে প্রচুর স্টুডেন্ট আসতেছে বাংলাদেশি, এবং হচ্ছে আপনার ইমিগ্রেশন দেখতেছেন যে যেইভাবে রেড করতেছে কোরিয়াতে। সো এইভাবে বাংলাদেশি যারা আসতেছে রিসেন্টলি, আপনারা কোরিয়াতে আসবেন ভালো কথা। কোরিয়ার আইন কানুন মেনে চলে আপনার কোরিয়াতে আপনার যদি বসবাস করেন বা আপনি চাকরি করেন বা পড়াশোনা করেন, সেই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। কিন্তু কোরিয়ার আইন কানুন বাদ দিয়ে আপনি অমান্য করে যদি আপনি কন্টিনিউ আইন ভেঙে কোরিয়াতে যদি আপনি আহ, মানে কোনো আইনের তোয়াক্কা করলেন না কোরিয়াতে, কোরিয়ান আইনের কোনো রেসপেক্ট করলেন না, আপনি ইলিগেলি পার্ট টাইম জব করবেন বা ইলিগেলি আপনার কি বলে আপনার যা মন চায় তা করবেন কোরিয়াতে, তা না। কোরিয়াতে পড়াশোনা করতে হলে আপনার এই দেশের আইন কানুনের উপরে অবশ্যই শ্রদ্ধা রাখতে হবে, এবং হচ্ছে সব কিছুর উপরে শ্রদ্ধা রেখে, এই দেশের আইন কানুনের উপর শ্রদ্ধা রেখে আপনার লেখাপড়া বা পার্ট টাইম জব করতে হবে। পার্ট টাইম জব করতে হলে আপনার ইমিগ্রেশন থেকে অবশ্যই ওয়ার্ক পারমিট নিতে হবে। সো যারা অনেকেই মনে করে যে কোরিয়া কি ইউরোপের মতো বা জাপানের মতো, না। কোরিয়া জাপান বা ইউরোপের মতো না। জাপানে স্টুডেন্ট ভিসায় গেলে আপনি যখন এয়ারপোর্টে ল্যান্ড করবেন, এয়ারপোর্টে ল্যান্ড করার সাথে সাথেই আপনাকে সপ্তাহে 28 ঘন্টার ওয়ার্ক পারমিট দিয়ে দিবে। আপনার সাথে সাথেই ওরা আপনার ফরেনার কার্ড বা রেসিডেন্ট কার্ড ইস্যু করে জাপান ইমিগ্রেশন। কিন্তু কোরিয়াতে তা না। কোরিয়াতে হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসায় আসলেও আপনি কোরিয়াতে যখন ল্যান্ড করবেন, ইমিগ্রেশন আপনাকে কিন্তু সাথে সাথে কার্ড দিবে না। আসার পর আপনাকে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আপনার D2 কার্ড বা স্টুডেন্ট ভিসার যে কার্ড, আপনার 14 দিনের মধ্যে, আসার 14 দিনের মধ্যে এটা আবেদন করতে হয়। 14 দিনের মধ্যে আবেদন করলে আপনি এই কার্ড পাবেন। এই কার্ড পাওয়ার পর কি আপনি পার্ট টাইম জব করতে পারবেন? না। এই কার্ড পাওয়ার পর আপনি কোরিয়াতে পার্ট টাইম জব করতে পারবেন না। কোরিয়াতে পার্ট টাইম জব করতে হলে আপনাকে ইমিগ্রেশন থেকে আবার পারমিশন নিতে হবে। সেক্ষেত্রে কোরিয়াতে যারা 6 মাস আগে, আপনি কোরিয়াতে পার্ট টাইম জব করতে পারবেন না। যদি 6 মাস আগে পার্ট টাইম জব করেন, সেটা ইলিগেলি হবে, এবং এটা আপনার ইমিগ্রেশন ল ভঙ্গ করবে। ইমিগ্রেশন ল ভঙ্গ করলে আপনাকে পেনাল্টি দিতে হবে। এখন আরেকটা প্রশ্ন থাকতে পারে, ভাই আমি তো কোরিয়াতে ব্যাচেলর করছি, আমি কোরিয়াতে মাস্টার্স অ্যাডমিশন হয়েছি, আমি কি এক্ষেত্রে পার্ট টাইম জবের পারমিশন পাবো? জি। যেহেতু আপনি কোরিয়াতে ব্যাচেলর করছেন, আপনি সরাসরি D2 ভিসা বা D10 ভিসা থেকে যদি আপনি আবার D2-তে যান, অ্যাডমিশন হন, মাস্টার্স বা PhD-তে অ্যাডমিশন হন, আপনি সাথে সাথে পার্ট টাইম জবের পারমিশন পাবেন। কিন্তু যারা কোরিয়াতে একদম বিগিনার, আপনার D2 ভিসায় আসছে কোরিয়াতে বা D4 ভিসায়, মাস্টার্স হোক, ব্যাচেলর হোক আর PhD হোক, আপনি 6 মান্থে কোনো কোরিয়াতে ওয়ার্ক পারমিট পাবেন না। 6 মান্থের পর আপনাকে ওয়ার্ক পারমিট দিবে ইমিগ্রেশন। তাও হচ্ছে আপনার 6 মান্থের পর আপনাকে কোম্পানি ম্যানেজ করতে হবে, অথবা যেই জায়গায় আপনি জব করবেন আপনাকে জব প্লেস ম্যানেজ করতে হবে। জব প্লেস ম্যানেজ করার পর আপনার ইমিগ্রেশন ইউনিভার্সিটি প্লাস হচ্ছে আপনার যেই জায়গায় জব করবেন, যে প্লেসে, ওইখানকার ডকুমেন্ট নিয়ে আপনি ইউনিভার্সিটি থেকে সাইন, আপনার ইউনিভার্সিটি অথরিটি থেকে সাইন নিয়ে দেন হচ্ছে আপনাকে ইমিগ্রেশনে জমা দিতে হবে, অথবা হাই কোরিয়াতে অনলাইনে আবেদন করতে পারবেন। সো D2 বা D4 ভিসায় ওয়ার্ক পারমিট কত আওয়ার? সো ব্যাচেলরে যারা, তাদের যদি টপিক লেভেল 3 থাকে, সেক্ষেত্রে আপনি সপ্তাহে সর্বোচ্চ 25 ঘন্টা ওয়ার্ক পারমিট পাবেন। যদি আপনার লেভেল 3 না থাকে, সেক্ষেত্রে আপনার মাত্র সপ্তাহে 10 ঘন্টা ওয়ার্ক পারমিট পাবেন। যারা মাস্টার্সে, তারা হচ্ছে আপনার সপ্তাহে 35 ঘন্টা ওয়ার্ক পারমিট পাবেন যদি আপনার লেভেল 4 পাস থাকে। আর যদি লেভেল 4 না থাকে, সেক্ষেত্রে আপনার সপ্তাহে মাত্র 15 ঘন্টা ওয়ার্ক পারমিট পাবেন।
যদি এই ওয়ার্ক পারমিটের অতিরিক্ত আওয়ার যদি আপনি কাজ করে থাকেন এবং সেটার যদি ট্যাক্স দেওয়া হয়, পরবর্তীতে আপনি যখন D2 ভিসা থেকে অন্য ভিসা কনভার্ট করবেন তখন কিন্তু আপনাকে পেনাল্টি দিতে হবে, এবং এই পেনাল্টি কম টাকা না, অনেক টাকা পেনাল্টি দিতে হবে। সেক্ষেত্রে আপনার এমনও হইতে পারে আপনার ছিল ব্যক্তিগত সম্মানের মতো 7 মিলিয়ন থেকে প্রায় 1 কোটি ওনের মতো জরিমানাও দিতে হতে পারে। সো এটা বি কেয়ারফুল। আপনারা যত আওয়ার ওয়ার্ক পারমিট তত আওয়ারই কিন্তু কাজ করতে পারবেন, বা এর অতিরিক্ত যদি আপনি করেও থাকেন, ঠিক আছে, তাহলে এখনই আপনার কোম্পানির সাথে বা যে জায়গায় আপনার জব প্লেস ওইখানে যোগাযোগ করুন, যেন ট্যাক্সের বিষয়টা তারা হ্যান্ডেলিং করে। এই একটা বিষয় গেল। আরেকটা বিষয় হচ্ছে যে যেইভাবে স্টুডেন্ট আসতেছে এইভাবে থাকলে কিছু এজেন্টের মাধ্যমে, কিছু এজেন্টের জন্য পুরা কোরিয়ার আপনার ইউনিভার্সিটিগুলো লেখাপড়ার মান, যেসব ইউনিভার্সিটির লেখাপড়ার মান এতই বাজে সেই সব ইউনিভার্সিটিতেও স্টুডেন্ট নামতেছে। সো এইভাবে কন্টিনিউ মানে চলতে থাকতে অদূরে কোরিয়া মনে করেন আপনার এই সেমিস্টার যেভাবে আসতেছে, সামনে যে সেপ্টেম্বর সেমিস্টারে আগামী মানে মনে করেন আগামী 1 বছরের মধ্যেই আপনার কোরিয়াতে বাংলাদেশি স্টুডেন্ট নেওয়া বন্ধ করে দিবে। তো এইভাবে চলতে থাকলে আমাদের দেশের মানে মানে শিক্ষার হার, মানে উচ্চ শিক্ষার জন্য বিদেশে আসার স্বপ্ন মানুষের এগুলা পুরো বন্ধ হয়ে যাবে। আর আপনারা যদি মনে করেন যে না, আমি আপনার যোগ্যতা নাই, আপনি কোরিয়াতে চলে আসছেন, আসার পরে কিন্তু আপনি এখানে একটা স্ট্রাগলের মধ্যে পড়বেন। প্রথমত যেহেতু আপনি ইংলিশ পারেন না, যারা ইংলিশ পারেন না তাদের হচ্ছে আরও সমস্যা। কোরিয়ান ভাষা, এই দেশে যেহেতু কোরিয়ান ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজ চলে না, সো এখানে তো আপনি ধাপে ধাপে অনেক আপনাকে ফেস করতে হবে, স্ট্রাগল ফেস করতে হবে। সো যারা কোরিয়াতে যদি আপনার চিন্তা ভাবনা থাকে যে আমি কোরিয়াতে পড়াশোনার জন্য যাব, সো অবশ্যই বাংলাদেশ থেকে আপনার মিনিমাম 3 মাস বা 6 মাসের কোরিয়ান কোর্স করে আসা উচিত। অ্যাটলিস্ট কোরিয়াতে আসার বেসিক কমিউনিকেশন এগুলো শিখে আসা উচিত বাংলাদেশ থেকে। আর যারা মাস্টার্স বা পিএইচডিতে আসবেন, অবশ্যই আপনি মাস্টার্স বা পিএইচডিতে আসার আগে আপনার প্রি প্ল্যান করেন, যখন আপনি ব্যাংকের রেডি করবেন তখন থেকে আপনি কোরিয়ান ভাষা শিখে আসার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সবাইকে।